যে আমরা গত সেমিস্টারে 3টা থিওরিক্যাল বিষয় পড়ছিলাম। বিশ্ব শিল্পের ইতিহাস পড়ছিলাম, একটা পড়ছিলাম বাংলাদেশ এবং তার শিল্প ও শিল্পীদের নিয়ে একটা থিওরিক্যাল পড়ছিলাম, আরেকটি পড়ছিলাম হচ্ছে করণ কৌশল। সেটা প্রথম সেমিস্টার। এবং দ্বিতীয় সেমিস্টারে আজকে আমরা শুরু করব হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস 2। আমাদের এটার বিষয়কোণ হচ্ছে 12120। আজকে আমাদের হচ্ছে পড়ানোর বিষয় হচ্ছে নন্দন তত্ত্ব। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। আমরা হচ্ছে 2-3 মিনিটের মধ্যে পূর্ণাঙ্গভাবে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো এমনি আপাতত হচ্ছে যে আপনারা খাতা পেন নিয়ে আপাতত রেডি হয়ে থাকেন, কারণ ছোটখাটো অনেকগুলো তথ্য বা পড়ার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আমি বললে আপনারা হচ্ছে টুকটুক করে ওগুলো লিখে রাখবেন। তাহলে হবে কি, ওই পরীক্ষার আগে গিয়ে কোন পেজ পড়বো কোন পেজ পড়বো না বা কোনটা পড়া উচিত সেটা আমরা ধারণাটা এখান থেকে পেয়ে যাব। কেমন? ঠিক আছে, আমরা একটু ম্যাডাম একটু অপেক্ষা করে আর একজন আসুন। ম্যাম আসুন। আর শীট হচ্ছে অফিস থেকে আপনারা কালেক্ট করে নেবেন, হয়তো আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, সেটাও হচ্ছে একটু সংগ্রহ করে নেবেন। জি ভালো আছেন? আজকে ছাত্র-ছাত্রী কম যে, আজকে প্রথম দিন তো অনলাইনে অলরেডি আছে, আরো হয়তো আসবে। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। বলা আমার বলার মুড নাই। আসতেও পারে, ঠান্ডার দিন তো। এটা আসবে। বাথরুমে কেউ আছে? পানি পড়তেছে মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। রাসেল সাহেব খুব একটা ভালো নাই, তারপরেও আল্লাহ রাখছে মোটামুটি। রাসেল সাহেব, হ্যাঁ আপনি কি আরো মোটা হয়ে গেছেন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে শুরু করি। ঠিক আছে, সবাই আমাদের আসবে, আসুক, আসতে থাকুক, আমরা এর মধ্যে শুরু করে দেই। ম্যাম শুরু করি। আচ্ছা, সেটা হচ্ছে শুরু করার আগে আমি কয়েকটি বিষয় বলি। সেটা হচ্ছে যে আমাদের আজকে বিষয় কোডটা হচ্ছে 12120। কোর্সের শিরোনাম হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস 2, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট 2। এটার নম্বর এবং ক্রেডিট পূর্ণমান হচ্ছে 100, ধারাবাহিক মূল্যায়ন হবে 40, যেটা হচ্ছে আমাদের অফিস থেকে দিবে। আর বাদ বাকিটা 60 মার্ক, সেটা হচ্ছে আপনাদের চূড়ান্ত যে পরীক্ষা সেখান থেকে দিবে। কেমন? আচ্ছা, এই কোর্সটিতে প্রশিক্ষণার্থীদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে সভ্যতাগুলোতে কিভাবে শিল্পের নানা দিক যেমন চিত্র, ভাস্কর্য এবং স্থাপত্য কলার বিকাশ লাভ ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং করব। রেনেসা এবং রেনেসা পরবর্তী পাশ্চাত্যের শিল্পকলা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান, নন্দন তত্ত্ব ও অন্যান্য বিবেচনার আলোকে শিল্প বিচারের দক্ষতা অর্জনে সহায়তা। এই হচ্ছে আমাদের টোটাল পাঠ্য বিষয়। এই বিষয় কোডটিতে আপনাদের বিষয় যে খুব বেশি আছে তা না। আধুনিক শিল্পকলা, বাইজেন্টাইন শিল্পকলা, গথিক শিল্পকলা, পাশ্চাত্য শিল্পকলা, শিল্প বিচার, শিল্প সমালোচনা, বাস্তবধর্মী শিল্প, বিবর্ত শিল্পকলার বৈশিষ্ট্য, নান্দনিকতা, নন্দন তত্ত্ব, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা। এই হচ্ছে টোটাল আমাদের সামগ্রিক বিশ্ব শিল্পের ইতিহাস পার্ট 2 এর অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, এখন এই যে নন্দন তত্ত্ব এবং আছে আপনার হচ্ছে বাস্তবধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্প, আমরা এইগুলো নিয়েই হচ্ছে আজকে বিচার বিবেচনা এবং আলোচনা করব। এখানে নন্দন তত্ত্ব যে বিষয়টা, নন্দন তত্ত্ব কি আমরা বুঝি? ম্যাম আপনি অনলাইনে যারা আছেন নন্দন তত্ত্ব সম্পর্কে কারো ধারণা আছে?
আচ্ছা, শীটটা এর আগে মনে হয় আপনাদের কারোরই দেখা হয়নি, তাই না? শীটটা কালেক্ট করছেন? কালেক্ট করেন নাই। পিডিএফ ফাইল কিন্তু অফিস থেকে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়া হয়েছে না? দিয়ে দিচ্ছে। এটার দায়িত্ব আপনাদেরই। আচ্ছা, এখন পরীক্ষার আগে আমরা যে বিষয়গুলো ফেস করলাম সেটা হচ্ছে যে ফেস কি করছি, যে কিভাবে কোশ্চেন লিখতে হয় ধারণাটা ছিল না, কিভাবে কি ধরনের কি প্রশ্ন আছে সে ধারণাটা আমাদের ছিল না। কিন্তু দেখেন যে পরীক্ষা যখন দিলাম বা সবাই লেখা শুরু করলাম তখন বিষয়টা অনেক ইজি হয়ে গেছে না? ইজি। তো আমাদের থিওরিক্যাল বিষয়গুলো মানে একদমই ইজি। এটা হচ্ছে যে প্রেশার নেওয়ার কিছু নাই। এটা জাস্ট মানে এটা তো আপনার সৃজনশীল সাবজেক্ট। এই সৃজনশীল সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে যে সৃজনশীলতাকে আগে বুঝতে হবে। সৃজনশীলতা মানে কি? যে নিজস্বতার একটা বহিঃপ্রকাশ, নিজস্বতার বহিঃপ্রকাশ না। তো সেই নিজস্বতার বহিঃপ্রকাশ যখন আমরা করতে চাই, সেই বহিঃপ্রকাশের মধ্যে কি থাকে? সৌন্দর্য থাকে, তাই না? একটা অনুভূতি থাকে, একটা ভালো লাগা থাকে, এবং সামগ্রিক দর্শককে ভালো লাগানোর একটা মাধ্যম থাকে। সেই মাধ্যমগুলোর মধ্যে যদি আমি ভাগ করি, সেটা দেখা যাবে যে একটা সুন্দর কম্পোজিশন থাকছে, একটা সুন্দর হচ্ছে পার্সপেক্টিভ থাকছে, ঠিক আছে, একটা হচ্ছে দৃষ্টিনন্দন আলো ছায়া থাকছে। এই যে সব কিছুর মিলনেই কিন্তু একটা কি হয়? একটা নান্দনিক একটা ব্যাপার আসে, তাই না? নান্দনিক শব্দটা তো শুনছেন নাকি? যে নান্দনিকতা সুন্দর বা নন্দন, নান্দনিকতা থেকেই কিন্তু নন্দন তত্ত্বটা আসছে। নন্দন তত্ত্বটা কি? নান্দনিকতাটা কি? নান্দনিকতাটা হচ্ছে যেটা বললাম যে আমাদের একটা শিল্পের মধ্যে ভাব গাম্ভীর্যতা, সৌন্দর্যতা, আবেগ, ঠিক আছে, আলো ছায়া, কম্পোজিশন, পার্সপেক্টিভ, এই সব কিছু মিলেই কিন্তু হচ্ছে একটা নান্দনিকতা। এখন এই নান্দনিকতাকে যখন হচ্ছে বিভিন্ন রূপে আমরা সংজ্ঞায়িত করব, যে আসলে এই শিল্পের মধ্যে নন্দন তত্ত্ব হিসাবে যখন সংজ্ঞায়িত করবো, তখন পার্ট আকারে আমরা এগুলোকে ভাগ করব, তাই না? যে শিল্পের মধ্যে আমার এই অংশটা হচ্ছে এই ধরনের ভাব গাম্ভীর্যতা আছে, শিল্পের মধ্যে আমার এই ধরনের আলোচনার একটা ভাব গাম্ভীর্যতা আছে, শিল্পের মধ্যে আমার কম্পোজিশন টাইপের একটা ভাব গাম্ভীর্যতা আছে। এই টোটালটা মিলেই হচ্ছে একটা নন্দন তত্ত্বরূপে আবির্ভূত হচ্ছে, ঠিক আছে? এটা কঠিনভাবে নেওয়ার কিছু নাই, জাস্ট আমরা সহজভাবে এটার মধ্যে ঢুকবো। আমি জাস্ট হচ্ছে যে আপাতত হেডিংটাই দেখতেছি, ভিতরে এখনো খুলে দেখিনি কি অবস্থা। আমি মোটামুটি আমাকে আগে দেওয়া হয়েছে শীটটা, তারপরে হচ্ছে আমি একটু সুযোগ পাইছি কম, হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আরেকটা হচ্ছে বাস্তবধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্পকলার যে বৈশিষ্ট্য এবং নান্দনিক ব্যাখ্যা। আচ্ছা, বাস্তবধর্মী শিল্প বলতে আমরা কি বুঝি? এটি কিন্তু খুব সহজ বিষয়। বাস্তবধর্মী, বাস্তব মানে কি বুঝি আমরা? জি, আর কেউ একটু বলেন হচ্ছে, সুন্দর হচ্ছে, বলেন। হাত দিয়ে ছোঁয়ার বিষয়টা আলাদা। প্রথম যেটা বললেন না, যে বাস্তব যেটা দেখা যায়, শিল্পকর্ম কয়েকটা ভাগ থাকে। একটা হচ্ছে রিয়েলিস্টিক শিল্পকর্ম, আর একটা হচ্ছে বিমূর্ত শিল্পকর্ম। এখন রিয়েলিস্টিক সম্পর্কে, রিয়েলিস্টিক মানে তো রিয়েল মানে কি? বাস্তব, তাই না? বাস্তবধর্মী, রিয়েলিস্টিক যখনই আমরা বলতে যাব, যেখানে লেখা আছে বাস্তবধর্মী শিল্প। বাস্তবধর্মী শিল্প বলতে ধরেন যে আপনাদেরকে কোনো নদীর পাশে বসিয়ে দেওয়া হলো, এবং সেখান থেকে আমরা যখন দেখে কোনো কিছু আঁকছি, যেটা বাস্তবে আছে এবং আঁকছি, তাই না, এবং সেটা আমাদের মনের ভাব প্রচার করে আঁকছি, সেটাই আমাদের বাস্তবধর্মী শিল্পকলা। আর বিমূর্ত শিল্পকলা মানে হচ্ছে বাস্তবধর্মীর টোটালি হচ্ছে বিপরীত। এটা আপনারা আস্তে আস্তে এমনি বোঝা যাবেন, আপাতত একটু শুনে নেন। বিমূর্ত শিল্পকলা হচ্ছে টোটালি বাস্তবধর্মীর কি একদম বিপরীত অংশ। তার মাঝে যে আমরা যেমন হচ্ছে যে দেখছি যে কেউ একজন নৌকা চালাচ্ছে, কেউ নদীতে মাছ ধরছে, বা কেউ গোসল করছে, এটা আমাদের রিয়েলিস্টিক চোখের সামনে ঘটমান অবস্থা, সেটাই আমরা ছবিতে চিত্রায়িত করছি, তাই না? আর যখন হচ্ছে যে এটা আমরা বাস্তবধর্মীর টোটাল উল্টাটা করছি, যেমন ধরেন যে নদী আছে, কিন্তু নদী কি করতেছি আমরা, নদীর পানিটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, নৌকা দিচ্ছি না, নৌকা না দিয়ে সেখানে কি করছি, জাস্ট একটা ফর্ম ধরতেছি, একটা কালার দিচ্ছি নৌকার আদলে, কিন্তু নৌকার মতন যে আকার আকৃতি সেভাবেও দিচ্ছি না, মোটামুটি একটা ফর্মের অনুসারে একটা কালার দিয়ে দিলাম। নদীতে একটা কালার দিলাম, নৌকার ফর্মে একটা কালার দিলাম,
তারপরে আমাদের ল্যান্ড আছে, তারপরে হচ্ছে নদীর ওই পাশে আরো সাবজেক্ট আছে, তাই না? স্কাই আছে। এই কালারগুলোকে টোটালি আমরা ভেঙে চুরে ডিস্টার্ব করে ফেলছি, মানে রিয়েলিস্টিক যা ছিল সেটাকে আমরা ভাঙছি বলতে সেটা আমার মনের চাহিদা অনুযায়ী, যে আমার কোন কোন রং ভালো লাগে, কোন কোন রং দিলে কি হয়। যেমন ধরেন যে এখানে রঙের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেন? যখনই আপনি হচ্ছে যে বিমূর্ত বলতে যে কোনো মূর্ত নাই, মূর্ত বলতে যে কোনো আকার নাই, আকার আছে, কোনো আকার থাকবে না সেখানে। ধরেন যে আপনি নদীটাকে দেখতেছেন, নদীর একটা আকার যখন আঁকতেছেন আপনারা রিয়েলিস্টিক, তখন হচ্ছে আকার দিচ্ছেন। কিন্তু যখন আমরা হচ্ছে বাস্তবধর্মী ছবি আঁকতে যাব, তখন কি করবো? আমরা আকার দিতে পারবো না বা দিব না, তাহলে তো আমাদের রিয়েলিস্টিকের মতনই হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে আমরা সেখানে কি করছি? সেখানে কি করতে হবে? আমাদেরকে রং নিয়ে খেলতে হবে। এখন রঙের কিন্তু একটা ভাষা আছে, আছে না? রঙের ভাষা বলতে যে ধরেন সাদা আমরা কি হিসাবে জানি? সাদা রঙকে আমরা কিসের প্রতীক হিসাবে জানি? জি, মার দেবো, মার। সাদা হচ্ছে শান্তির প্রতীক, শান্তির প্রতীক না? হাই, সাদা। বা দেখবেন যে অনেক সময় অনেক রকম যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে দেখবেন যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা থাকে তারা কি করে? কবুতর উড়িয়ে দেয়, তাই না? কবুতরগুলো সাধারণত সাদা কালারই হয়। তারপরে দেখবেন যে সাদা কালারটা সেখানে উড়ানোর চেষ্টা করে। তার মানে কি? এই যে একটা বিভিন্ন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানকে একটা শান্তির বার্তা দেওয়ার জন্য সাদা কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। এই জন্য সাদা এবং কবুতর দুটা মিলে একটা কি হলো? একটা অবস্থা তৈরি হলো না? শান্তি না, একটা অবস্থার বহিঃপ্রকাশ ঘটলো, তাই কিনা? এই জন্য কি বলা হচ্ছে? যে সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। ঠিক আছে, দেখো আমরা তাহলে সাদা রংটাকে ব্যবহার করতে পারছি বিমূর্ত হিসাবে। তারপরে করতে পারছি কি? সবুজ রং। সবুজ রং আমাদের কিসের প্রতীক? হাই হাই হাই, অনলাইনে যারা আছেন তারা আমার সাথে সাথে একটু বললে আপনাদের বিষয়গুলো ইজি হয়ে যাবে। বলেন দেখি একটু। সবুজ রং হচ্ছে শান্তির প্রতীক। শান্তি না, ঐক্যেরও না। সবুজ রং হচ্ছে বিজয়ের প্রতীক। বিজয়, বিজয়, বিজয়। এখন বিজয়টা কেন হলো মানে সবুজ, সেটাই ধারণা করছে? দেখবেন যে টোটাল আমাদের প্রকৃতির সবুজ না, সবুজকে যখন কেটে ফেলা হয় তখন কি হয়? প্রকৃতির একটা অন্যরূপ ধারণ হয় না? এই যে অতিমাত্রায় বৃষ্টি, অতিমাত্রায় খরা, অতিমাত্রায় শীত, অতিমাত্রায় বিভিন্ন ঝড়ঝাপটা, তাই না? তার মানে সবুজ যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে এগুলো হবে না। তার মানে পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা কি হচ্ছে? সবুজ হচ্ছে বিজয়ের প্রতীক। তারপরে কালো কিসের প্রতীক? শোক, রাইট। কালো হচ্ছে শোকের প্রতীক, এটা আমরা সবাই জানি না? 15 আগস্ট দেখতে দেখতে সবার অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এবার বলেন নীল কিসের প্রতীক? নীল, নীল হচ্ছে যে একই যেমন বেদনার প্রতীক, তেমনি নীলের অপর একটি পার্ট আছে ভালোবাসার প্রতীক হচ্ছে নীল, তাই না? জানেন না? নীল হচ্ছে যেমন বেদনার প্রতীক, তেমনি হচ্ছে এটা ভালোবাসার প্রতীক। আবার লাল, লাল যেমন ভালোবাসার প্রতীক, আবার আরেকটা প্রকারে কি দেখা যায়? বিপজ্জনক প্রতীক হচ্ছে লাল, তাই না? বিভিন্ন দেখবেন যে পোল আছে না, এই যে ইলেকট্রিক যে পোলগুলা, পোলের ওখান দেখে লিখে থাকবে এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে, দেখবেন যে একটা কঙ্কালের মাথা থাকে, তাই কি না? মাথা থাকে না? এর অর্থ হচ্ছে যে এখানে বিপদ আছে। আর কঙ্কালের মাথার অর্থ হচ্ছে যে এই ইলেকট্রিকে যদি আপনারা কেউ হাত দেন তাহলে কি হয়? শক লাগে। শক লাগানোর পরে কি হয়? আমাদের শরীরের যত ভেজা অংশ আছে, মানে রক্ত বা শরীরের মাংসপেশি, এগুলো তো ভেজা, রক্ত দিয়ে ভেজা থাকে না, সেগুলোকে চুষে নিবে। চুষে নিয়ে কি হবে? শরীরটাকে নিস্তেজ করে দিবে। তার মানে এক প্রকার কঙ্কাল, তাই না? এই জন্য দেখবেন যে কঙ্কালের ছবি থাকে এবং সেটা একটা ক্রস চিহ্ন দিয়ে বিপদের সংকেত থাকে, তাই তো? আচ্ছা, আর দু একটা রং সম্পর্কে কারণ ধারণা আছে? লাল হচ্ছে বেদনা না, লাল হচ্ছে বিপদ এবং ভালোবাসার দুটোর প্রতীক। আচ্ছা, আরেকটা বলি, যেমন হলুদ। হলুদ কিসের প্রতীক? আচ্ছা, এইগুলো হচ্ছে যে সবই আমি উদাহরণ দিচ্ছি হচ্ছে বিমূর্ত শিল্পকলার জন্য। হলুদ হচ্ছে বিষণ্ণতার প্রতীক। বিষণ্ণতা। দেখবেন যে রুমের মধ্যে আমরা আগে এক প্রকার লাইট ইউজ করতাম, খেয়াল করছেন? একটু হলুদ টাইপের লাইটগুলো ইউজ করতাম না? ওটাকে বলে নিয়ন আলো, না? নিয়ন আলো বলা হয়। এই যে একটা নয়েজ আসতেছে, কারোর ফোনটা একটু সাইলেন্ট করেন।
নিয়ন নিয়ন আলো যেটাকে বলা হয়, এই নিয়ন আলো নিয়ে দেখবেন অনেক রকম গানও আছে। এখন এই নিয়ন আলো যখন আমাদের রুমের মধ্যে থাকতো, বা ওই আলো দিয়েই কিন্তু আমরা সাধারণত আগে পড়াশোনা করতাম, সেই আলোতে আমাদের কি চোখের সমস্যা হতো না, চোখে চাপটা কম করতো। যখন আমাদের এই যে এই সাদা আলোগুলো আসা শুরু করবে, দেখবেন সাদা আলোর দিকে আপনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না, পারেন? তাকিয়ে থাকা যায় না, যায় না। কিন্তু আপনার বাসায় যখন ওই নিয়ন আলো থাকতো তখন কিন্তু চোখে চাপটা পড়তো না। আরেকটা উদাহরণ দেই, যেমন দেখেন যে এই নিয়ন আলোটা ওই মহাকাশ থেকে যদি কেউ নিচের দিকে একটা ট্রাক যদি কেউ দেখতে চায়, দেখবেন যে ট্রাকের গায়ে সব ট্রাকের গায়ে দেখবেন যে একটু হলুদের থেকে একটু নর্মাল কাঠালি কালার টাইপের একটা আলো দেওয়া থাকে। ম্যাক্সিমাম ট্রাকে হলুদ টাইপের কালার দেওয়া থাকে না, খেয়াল করছেন? কখনো মনে প্রশ্ন জাগে যে আসলে এই কালারটা কেন? আচ্ছা, অন্য যে কোনো আলোর উপরে যদি আপনি কোনো রিফ্লেক্ট ফেলেন, সেটা বিভিন্ন রকম আকার ধারণ করে বা অন্যরকম বিচ্যুতি প্রকাশ করে। কিন্তু যখন আমরা এই যে গাড়ির যে হলুদ টাইপের যে কালারগুলো এখন খেয়াল করবেন, ঠিক আছে, তখন দেখবেন যে এই কালারটা যত দূর থেকে আপনি এই কালারের উপরে আলো ফেলবেন সেটা স্পষ্ট দেখতে পাবেন, একমাত্র এই আলোটাকে দেখতে পাবেন। ঠিক আছে, এই জন্য গাড়ি ঘোড়ার, বিশেষ করে ট্রাক বা অন্যান্য জাতীয় গাড়ি ঘোড়ার কালারটা ম্যাক্সিমাম দেখবেন যে হলুদ ও নীলের মধ্যে সাদৃশ্য থাকে, কেমন? এবং এটা হচ্ছে এক প্রকার বিষণ্ণতা। যদি আপনার মন খারাপ থাকে, ওই আলোর পাশে যদি একটু বসে থাকেন এবং তাকান, দেখবেন যে আপনার মধ্যে এক প্রকার বিষণ্ণতা গ্রাস করছে, বিষণ্ণতা মনে আসবে। কারণ আমাদের শিল্পকর্মগুলো কি হচ্ছে, সব অনুভব করতে হয় না, ভাবতে হয়। সেগুলো নিয়ে হচ্ছে যে আমাদের মধ্যে অনেক রকম খেলা তৈরি হয়। সেই খেলার যখন আমরা বহিঃপ্রকাশ করি, তখন সেটা আমাদের কখনো নান্দনিকতা প্রকাশ করে, কখনো বিমূর্ত শিল্পকলার একটা বহিঃপ্রকাশ করে, কখনো রিয়েলিস্টিক জমে ছবির বহিঃপ্রকাশ করে, তাই না? তাই কিনা? এখন ছবি কি আমাদের মুখস্থবিদ্যার না, ছবি কি আমাদের অনুভবের বিষয় না? যেমন ধরেন যে আপনি গান শিখতে গেলে তো আপনাকে শিখতে হবে, সেই গানটা মনের মধ্যে ধারণ করতে হবে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু প্রকাশ করতে হবে, তখনই সেটা একটা গান হিসাবে সুন্দরভাবে প্রকাশ পাবে। এখন আপনিও গান জানেন, আমিও গান জানি। এখন আমি হচ্ছে যে গানটাকে গানের মতো করে গাচ্ছি, আপনি গানটাকে আপনার মতন করে বাথরুম সিঙ্গার স্টাইলে গানটা গাচ্ছেন। তখন কিন্তু দুইটা, কিন্তু একটা হচ্ছে শিল্প হচ্ছে, আর একটা শিল্প হচ্ছে না। কারণ একটা হচ্ছে জেনে শুনে আসা, আর একটা হচ্ছে না জেনে শুনে আসা, এই তো নাকি? তার মানে একটা হচ্ছে রিয়েলিস্টিক বা রিয়েলিজম আকারে নন্দন তত্ত্ব প্রকাশ পাচ্ছে, আরেকটি হচ্ছে নন্দন তত্ত্ব প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এখন নন্দন তত্ত্ব জিনিসটা দেখেন যে প্রকৃতিতে আমরা কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারি না, এটা কি আমরা জানি? কিভাবে? হ্যাঁ, বলেন ম্যাম, আপনি বলেন। এগুলো হচ্ছে কি করতে হয়, আমার সঙ্গে সঙ্গে যখন আপনারা এটি ট্রাই করবেন না, আপনার মনের মধ্যে এটি গেঁথে যাবে আর কখনো বেরোবে না। ঠিক আছে, এই যে ধরেন যে ক্লাস যারা করতেছেন তাদের কি হয় জানেন, ওই পরবর্তীতে পরীক্ষা হলে দেখা যাচ্ছে আপনার কোনো প্রশ্ন মনে আসতেছে না, আপনি যে ক্লাস করছেন না, এই ক্লাসের আদলে তখন লিখতে পারবেন। এই ব্যাপারটা হচ্ছে এমন। তো প্রকৃতিতে কোনো জিনিস নতুন করে সৃষ্টি হয় না, কারণ সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেই দিছে। আমরা শুধু সেই সৃষ্টির একটা রূপকে আঁকি বা একটা রূপকে প্রকাশ করি, তাই কিনা? কোনো কিছু সৃষ্টি হয় কারণ সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করে গেছে। আমরা কি করছি, প্রকৃতির যখন রিয়েলিস্টিক কোনো ছবি আমরা আঁকার চেষ্টা করছি, তখন সেটা নির্দিষ্ট জায়গায় বসে সেটা দেখে দেখে সুন্দর করে এঁকে সেটা একটা প্রতিফলন করছি মাত্র, কিন্তু আমরা কোনো শিল্প সৃষ্টি করতে পারি না। উই কান্ট ডাজ দিস, কখনোই সম্ভব না। আমরা প্রকৃতির এক রূপ থেকে আরেকটা রূপের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছি। এবং সেই চেষ্টাটা যখন হচ্ছে আমাদের, সেই চেষ্টার মধ্যে আমাদের আবেগকে আমরা দিচ্ছি। আবেগ বলতে কি, যে আপনাকে যদি হচ্ছে যে আমি একটা কোনো কিছু রং দিয়ে কোনো কিছু একটা আঁকতে বলি, আপনি আপনার যে রঙগুলো ভালো লাগবে আপনি সেটা দিয়ে প্রকাশ করবেন, আমি আমার রং দিয়ে সেটা দিয়ে প্রকাশ করবো, আপনি আপনার রং দিয়ে প্রকাশ করবেন। সবার রং কি এক হবে? প্রতিটা মানুষেরই একটা আলাদা বৈশিষ্ট্য আছে না? আছে। তো সেই বৈশিষ্ট্যের জায়গাতে হচ্ছে যে যখন আমরা এই যে বিভিন্নভাবে বহিঃপ্রকাশ করছি, তখন সেটা একটা নান্দনিকতা প্রকাশ পাচ্ছে।
ওকে, নান্দনিকতা প্রকাশ পাচ্ছে। এখন একটা ছবি সবাই আমরা একই রকম ভাবে আঁকছি, সেটা কি নান্দনিকতা প্রকাশ পাচ্ছে? প্রকাশ পাচ্ছে একজনের, যে প্রথমে সেটা আঁকছে এবং ওর দেখে দেখি সবাই আঁকছে, তাই না? কিন্তু অন্যদের নান্দনিকতা প্রকাশ পাচ্ছে না, সেটা একই হয়ে যাচ্ছে। এই যে এই বিষয়টাই যখন হচ্ছে আমরা আমাদের মনের ভাব, আকাঙ্ক্ষা, আশা, ভালোবাসা, আবেগ, রং, আলো ছায়া, কম্পোজিশন, পার্সপেক্টিভ সব কিছু মিলে যখন হচ্ছে প্রকাশ করি, তখন সেটা একটা নান্দনিক ছবির বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন যদি বলা হয় যে দুর্ভিক্ষ ছবি এঁকে কে বিখ্যাত হয়েছিল? জয়নুল আবেদিন। কেন হয়েছিল? তার একটা ধারা ছিল, সে কি মাধ্যমে করছিল? তুলি কালি দিয়ে করছিল। তুলি কালি দিয়ে কখনো হচ্ছে যে আপনার বাঁশপাতা কাগজে আঁকছে, কখনো নিউজ প্রিন্ট কাগজে আঁকছে, কখনো কার্টিজ পেপারে আঁকছে, একে সেগুলা একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাই কিনা? এখন যদি বলি যে আপনি সে ছবিগুলা তুলিকালি দিয়ে আঁকেন, আপনি বলবেন যে না স্যার আমি তুলিকালি দিয়ে পারি না, বা আমার এটা ভালো লাগে না, আমি রং পেন্সিল দিয়ে আঁকবো। তাহলে কি হলো? আপনার মনের ভাব বা বহিঃপ্রকাশ করার স্টাইল একরকম, জয়নুল আবেদিনের একরকম, তাই না? তাহলে দুইটার ভাবার্থ বা দুইটার নান্দনিকতা কিন্তু ভিন্ন না? এটাই হচ্ছে একটা শিল্পকর্মের বৈশিষ্ট্য। যেমন গানের শিল্পী দেখেন অনেকজন অনেক রকম আছে, এক একজনের গলা এক এক রকম না? কারোর কাছে একজন শিল্পীর গান ভালো লাগে, কারোর কাছে সেই শিল্পীর গান ভালো লাগে না, লাগে? কারোর কণ্ঠ দেখবেন হিজরাতের স্টাইলে কণ্ঠ, কারোর দেখবেন মোলায়েম, কারোর দেখবেন কোমল, কারোর দেখবেন নাক দিয়ে, যেমন কুমার শানুর নাক দিয়ে স্টাইলে গায়, সোনালিকা বাবা নিচের স্কিলে গায়, ঠিক আছে? কেউ দেখবেন আবার মিষ্টি গলায় গায়, কেউ আবার কি করে মানে রকিং গান আছে না, রকিং গান গায়, কেউ আবার হচ্ছে ব্যান্ডের গান গায়। এই যে রিংটা বাজলো এখন, এটা হচ্ছে যে অর্ণবের একটি গানের সে যে বসে আছে একা একা, শুনছেন এই গানটি? অর্ণবকে চেনেন? এই যে অর্ণবেরও হচ্ছে যে অর্ণব কিন্তু রাজশাহী বলতেছে, ঢাকা চারুকলার স্টুডেন্ট, ঢাকা চারুকলা থেকে অনার্স কমপ্লিট করে শান্তিনিকেতনে গিয়ে সেখানে গানের উপরে উচ্চতর করেছে। তারপরে সে দেশে এসে তার একটা নান্দনিকতা প্রকাশ করছে, গান এবং তার যে মনের শিল্প দুইটা মিলে মানুষের সামনে দিচ্ছে। বিধায় অর্ণব সেই 2000 সাল থেকে খুব জনপ্রিয়। আমাদের ক্যাম্পাস অঙ্কন, যতগুলো ক্যাম্পাস অঙ্কন টঙ্কন আছে বা আমরা এই ধরনের গান শুনি, তাদের কাছে একটা আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে। সে রবীন্দ্রসঙ্গীত গায়, সে নজরুল সঙ্গীত গায়, সে রকিং গান গায়। তো দেখেন আমাদের মানুষের কতটা ভেরিয়েশন, ব্যান্ডের গান কতগুলো রকিং টাইপের গান আছে যেগুলো হচ্ছে গলা টলার মধ্যে ছিঁড়ে চলে গেল, ওদের নান্দনিক বৈশিষ্ট্যগুলো একরকম। আবার আপনি যখন শুনতেছেন ঠান্ডা একটা গান শুনতেছেন যে আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে করো মোর প্রিয়, না? এই ধরনের গান দেখা যাচ্ছে আপনাদের ভালো লাগছে। আবার আমি যখন শুনতেছি, আমি যখন রবীন্দ্রসঙ্গীত একটা শুনতেছি কিন্তু একটু আধুনিক স্টাইল, ঠিক আছে? এই যে আমাদের এক একজনের এক এক প্রকার বই প্রকাশটা, এই বই প্রকাশগুলো যখন আমরা আমাদের মনের ভাব দিয়ে ফুটিয়ে তুলছি, তখন সেটাই হচ্ছে কি নান্দনিক শিল্প, ঠিক আছে? নান্দনিক শিল্প। এখন এই নান্দনিক শিল্পের কিছু সংজ্ঞাও আছে, ঠিক আছে? কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ভূমিকা আছে, এগুলো আমরা একটু করে জানবো। দেখেন এই যে এতক্ষণ আমরা যেটা বললাম, এবার একটু বইয়ের ভাষায় দেখে কি লিখছে। দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য, দর্শনের একটি শাখা, দর্শন মানে কি বলবো, বিরক্ত করছে ছাত্রছাত্রীর সবাই একটা কাজ বয়স হয়ে গেছে তো স্যার, এজন্য মস্করা করছে, ছোটবেলার মস্করা করতে পারতাম না। আচ্ছা, এখন যদি দেখেন যে নন্দন তত্ত্ব, দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগ নিয়ে আলোচনা করা হয়। তারপরে আমি যেটা বললাম যে দর্শন, এক একজনের দর্শন এক এক রকম না। যেমন কেউ আমাকে ভালো লাগবে, কারো করে আমাকে একটু কম ভালো লাগবে, কারো করে একটু বেশি ভালো লাগবে, কারো করে ভালো লাগবে না স্যার, মাস্টার হিসাবে এই কথা বলাই যাবে না স্যার। না, এটা আপনি বুঝতে হবে যে এই যে সৌন্দর্য দর্শনের যে এখানে শাখাটা লিখছে, সেটা কথাই বলতেছি যে আপনাদের বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম বই প্রকাশ যে ঘটাচ্ছে, সেটা এখানে লিখছে যে দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য,
শিল্প, স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগ। উপভোগ মানে কি? যেমন একটা মিষ্টি যদি আমাদের সামনে আসে, সেটা অনেক সময় দেখতে সুন্দর লাগে, অনেক সময় দেখতে সেটা হচ্ছে যে স্বাদের কথা চিন্তা হয় যে এটা মানে সুন্দর স্বাদ হবে, দেখতে সুন্দর, তার মানে এটা মানে খেতেও স্বাদ হবে। ঠিক আছে, তার মানে এটা খেতেও স্বাদ হবে। যেখানে এটা বলা আছে দেখেন যে সৌন্দর্য, শিল্প, স্বাদ, সৌন্দর্যের সৃষ্টি এবং উপভোগ। উপভোগ মানে কি? সেটা নিঃশেষ করা, তাই না? এটা ভোগ করা। অন্য জিনিস যখন আপনি নিজে ভোগ করতেছেন সেটা উপভোগ, আপনার জিনিস যখন আমি ভোগ করবো সেটা উপভোগ, কিন্তু আপনি যখন ভোগ করবেন সেটা ভোগ। বোঝা গেছে? এবার এইটাই দিতেছে। আরো বৈজ্ঞানিকভাবে বললে নন্দনতত্ত্ব মানুষের সংবেদনশীলতা, মানে আমাদের যে সংবেদন, মানে আমাদের হচ্ছে যে একটা তো নির্দিষ্টতা আছে। যখন আমরা একটা গাছকে গাছ স্টাইলে এঁকে এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু গাছটাকে যদি আমরা এটার বাইরে ফেলে দিই, তাহলে সেটা সংবেদনশীলতা হলো না, আমাদের মানে আমাদের শিল্প দর্শনের বাইরে চলে গেল। সেটা কি? সংবেদনশীলতা, মানে আমাদেরকে সহিংসু হতে হবে, আমাদের যতটুকু যা প্রয়োজন ততটুকু সেটা শিল্পটাকে সেইভাবে তৈরি করতে হবে। এবং আবেগের মূল্য, এবং আমার যে আবেগ, সে আবেগের মূল্যটা আমাকেই দিতে হবে শিল্পে, যাতে আপনি দেখলে বলেন যে হ্যাঁ সুন্দর লাগছে, তোমার আবেগটা সুন্দর। তারপরে আছে যে অনুভূতি এবং স্বাদে বিচার নিয়ে আলোচনা করা হয়। অনুভূতি মানে আমার যে অনুভূতিটা, যে আমি এই গাছটাকে এইভাবে এইভাবে আমার অনুভূতিটা গাছটার রেখাচিত্রগুলোর মাধ্যমে প্রকাশ করছি। এই যে আমার অনুভূতিটা আপনি প্রকাশ করছেন এইভাবে, আপনি কি করছেন? একটু বক্স স্টাইলে আলোচনা না দিয়ে টিয়ে আপনি আপনার মতো করে অনুভূতি প্রকাশ করছেন। তারপরে কি? যখন একজন দর্শক, বিলাস হচ্ছে একজন দর্শক, এখানে দর্শক না ওই কি বলতেছে যে এটা আমার দেখতে স্যার হেভি লাগছে, কিন্তু স্যার ওইটা যে আঁকলেন ওইটা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। ওর অনুভূতি প্রকাশ করছে এবং স্বাদ নেওয়ার চেষ্টা করলো। স্বাদ নেওয়ার চেষ্টাটা কিভাবে করলো? বিলাস বললো যে তার এই গাছটা ভালো লাগছে না, এই গাছটা ভালো লাগছে, পাশেরটা ভালো লাগছে না। তার মানে সে তার এটা অনুভূতি এবং স্বাদটা নিল, কিন্তু এটাতে সে নিতে পারলো না। এটাই হচ্ছে নন্দনতত্ত্ব। ঠিক আছে, এখন নন্দনতত্ত্বের যখন আমরা বৈশিষ্ট্যতে যাব, তখন অনুরূপভাবে যে এইভাবে বৈশিষ্ট্য দিতে হবে যে একটা শিল্পকর্মের যখন আমি অনুভূতিটা প্রকাশ করতে যাচ্ছি, অনুভূতিটা আমার কেমন হচ্ছে, বা অনুভূতিগুলো হচ্ছে যে তার ছায়াগুলো এমন দিচ্ছি, তার পার্সপেক্টিভ এমন দিচ্ছি, তার কম্পোজিশন এমন দিচ্ছি, বা গাছের আউটসাইড পরিবেশগুলো এমন, আমি এই কালারের মাধ্যমে অনুভূতিগুলো প্রকাশ করছি, ফুটিয়ে তুলছি, বৈশিষ্ট্যগুলো আমার এই ধরনের আসছে, দর্শনগুলো এইভাবে আসছে, যেটা একটা মানুষের খুব কাছাকাছি সহজে চলে যেতে পারে। এখন দেখেন যে একজন একটা মিষ্টি তৈরি করলো, আপনি একটা মিষ্টি তৈরি করলেন, আপনি একটা করলেন, আমি একটা করলাম, বিলাস একটা করলেন, 4 রকম একটা মিষ্টি আছে এখানে। আমরা 4টা মিষ্টি তৈরি করলাম, 4 জনের জন্য 4টা মিষ্টি তৈরি করলাম, 4 জন। এই মিষ্টিগুলো আমরা এখন বিক্রি করবো। ঠিক আছে, এখন যখন একজন কাস্টমার আসলো, আপনি বললেন যে নেন স্যার আমার মিষ্টির দাম 10 টাকা। উনি বললেন নেন স্যার আমার মিষ্টি ওর থেকে অনেক ভালো, আমারটার দাম 15 টাকা। আমার কাছে আসলো, আমি বললাম নেন স্যার আমারটার দাম 60 টাকা, আমারটাও এদের থেকে সুন্দর। বিলাস বললো স্যার এদেরগুলো বাদ দেন, আমারটার দাম 20 টাকা, এবং দেখেন যে আমারটা স্বাদ, গুণ, মান সবকিছু হাই প্রোফাইল এবং হাই লেভেল। সে যে এই কথাগুলো বললো, আমারটা হাই প্রোফাইল হাই লেভেল হাই প্রোফাইল, তার মানে তার মিষ্টির যে বিভিন্ন যে আনুষঙ্গিক জিনিস তৈরি করতে লাগে, যেমন যেগুলো লাগে, ছানা লাগে, চিনি লাগে, তারপরে এখানে যত্ন লাগে, মায়া লাগে এবং সৌন্দর্যতা লাগে, কারিগরটা ভালো লাগে। এই জন্য সে বলছে 20 টাকা, আপনি বললেন, আমি বললাম 60 টাকা, আপনি বললেন 15 টাকা, ইনি বললেন 10 টাকা। এখন যখন আমি দেখতেছি যে এই কথা বলতেছে, তখন আমি বললাম স্যার এদেরগুলো বাদ দেন, আমি নতুন ব্যবসায়িক, আমি এখানে প্রতিষ্ঠিত হতে আসছি, আমার মিষ্টি গুণে মানে সব দিক দিয়ে সেরা, আপনারা আমারটাই সবার আগে নেন। এটা হচ্ছে যে ওরা অযথা দাম বাড়িয়ে রাখছে, যে প্যাকেটটা করছে, প্যাকেটটার দামটা ধরছে, আমার প্যাকেট নাই, হ্যাঁ না দেন নাই। এই যে একভাবে আমরা একজন বোঝাচ্ছি না, আপনি আপনারটা বোঝাচ্ছেন, ওরটা বোঝাচ্ছে, আপনি আপনারটা বোঝাচ্ছেন, আমি আমারটা বোঝাচ্ছি। এখন একজন কাস্টমার এসে তারা কোনটা কিনবে? সর্বদাই চিন্তা করবে যে 60 টাকা এত কম দাম, সবারটা এত বেশি দাম, একটা কম দাম, তারপর নিশ্চিতের মধ্যে খাপলা আছে, তাহলে কি হলো? আমারটা আগে বাদ গেল, আমারটা শিল্প রস দর্শক তার পছন্দ হলো না। এবার সে চিন্তা করলো তারপরে কম করতো 10 টাকা,
তাহলে এর তো সব কিছুই মোটামুটি ভালো, কিন্তু এর প্যাকেট ভালো না, আর মিষ্টিটা দেখতে অতটা সুন্দর না। এটাও তখন দর্শকরা কি করলো, বাদ দিল না। এবার থাকলো দুইটা, এখন চিন্তা করলো যে এইটা 15 টাকা, এটা 20 টাকা, এর সব কিছু ভালো। এখানে দুই রকম কাস্টমার ধরেন যদি আসে, এক কাস্টমার নেবে এটা, আর কিছু হাই সোসাইটি কাস্টমার নেবে এটা। হাই সোসাইটি কাস্টমার এই জন্য নেবে যে প্যাকেট যা পরিবেশন করতে পারবে। এটা সেম জিনিসই কিন্তু এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারতেছে না। তাহলে দেখেন যে আমরা একটা মিষ্টি 4 রকম ভাবে উপস্থাপন করলাম, কিন্তু এটা আমরা 4 জনই জানি যে মিষ্টির কোয়ালিটি সব দিক দিয়ে একই, খালি কেউ কালার টালার দিয়ে একটু দর্শনটা আলাদা করছে, সাথে প্যাকেট দিয়ে একটু আলাদা করছে, দিয়ে এক একজনের মানটা এক এক রকম হয়ে গেল। তখন আসলে এই যে এই পর্যায়ে, খুচরা পর্যায়ে এসে বিভিন্ন রকম ভাগ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে 4টা দর্শন আসলো, এবং এই 4টা দর্শন হচ্ছে কাস্টমার যারা থাকতেছে তাদেরকে বিভিন্নভাবে আকর্ষণ করে এক একজন এক একটা পছন্দ করলো। এখন যে একটু কম ধনী সে এটাই নিবে, যে একটু আরো কম ধনী সেটাই নিবে। এখন তাহলে আমার আর এই যে ইনার, এদের কাস্টমারটা কে? এদের কাস্টমারটা হচ্ছে আমরা একদম নর্মাল শ্রেণী পর্যন্ত পাচ্ছি, আমরা হাই সোসাইটির শ্রেণীগুলোকে পাচ্ছি না, কিন্তু আমরা নর্মাল শ্রেণীটাকে পাচ্ছি। তাহলে কি হলো, তার মানে বিলাস হচ্ছে উন্নত হয়ে গেল, আপনি উন্নত হয়ে গেলেন। আপনারা কি করবেন, দুজন হাই ফাই একটা শোরুম টোরুম নিয়ে দোকান দিয়ে আপনারা মিষ্টি বিক্রি করতেছেন 500 টাকা কেজি। আমি আর ইনি হচ্ছে আমাদের মিষ্টি যেহেতু দর্শন এবং হচ্ছে দামের সাথে অ্যাডজাস্ট হলো না, তাই আমরা কি করলাম, আমরা ছাউনি স্টাইলে মিষ্টি বিক্রি করতেছি। ব্যাপারটা বুঝতে পারলাম, যেখানে 4 রকম থিওরি অ্যাপ্লাই হলো, কিন্তু ঘুরে ঘুরে দেখা গেল যে মিষ্টি কিন্তু একই। দোকান ভালো হলে দাম বেশি স্যার, তাই না? যার দর্শন ভালো, কি যেন কয়, আগে মেয়েদেরকে দেখতে গেলে একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই কি না? তো এই শিল্পের বিষয়টাই হচ্ছে যে এই যে নন্দন তত্ত্বের ক্ষেত্রে আগে মানুষ দেখে যে শিল্পটা আমার ভালো লাগছে কিনা, রং রস দিয়ে ভালো লাগছে কিনা, তারপরে সেটার গুণ টুন মান হ্যান ত্যান আলোচনা হবে। যখন ভালো লাগাটা প্রকাশ পাচ্ছে তখন আমার নন্দন প্রকাশ পাচ্ছে। এখন এই নন্দনটা যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব, তখন তার সংজ্ঞা, শিল্প সৃষ্টিতে হচ্ছে নন্দন তত্ত্বের যে ভূমিকা, তখন আপনারা যে বিচারগুলো যে দেখাই দিলাম, এই যে আমারটা হচ্ছে যে এই আলো ছায়া ভালো, কম্পোজিশন ভালো, দর্শন তত্ত্ব ভালো, ঠিক আছে, পার্সপেক্টিভ ভালো, আপনি আপনারটা এক প্রকার গুণ বিবেচনা করতেছেন, আপনি আপনারটা করতেছেন, বিলাসিতা করতেছেন, এতে কি সবার একটা আলাদা দর্শন তত্ত্ব, একটা নন্দন তত্ত্ব প্রকাশ পাচ্ছে না? এটাই হচ্ছে নন্দন তত্ত্বের বৈশিষ্ট্য, ভূমিকা এবং শিল্প সৃষ্টিতে তার গুরুত্ব, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদেরকে মূল ভাবটা, আমি সবাইকে মূল ভাবটা কিন্তু বুঝাই দিলাম। ওকে, সবার মূল ভাবটা কেমন হবে সেটা বুঝাই দিলাম। এখন এই জিনিসটা আপনাদেরকে জাস্ট একটু পড়তে হবে। এখন পড়ার ক্ষেত্রে না করলে ঝামেলা হয়ে যায়, পরীক্ষার মধ্যে পরে পড়তে গেলে একটু ঝামেলা হবে। এখন এখানে যখন আপনাদের আসবে যে নন্দন তত্ত্ব কি, নন্দন তত্ত্বের সংজ্ঞা দাও, ঠিক আছে? নন্দন তত্ত্ব কি, নন্দন তত্ত্বের সংজ্ঞা দাও, এবং নন্দন তত্ত্বটি কি এটা আপনি লিখলেন, নন্দন তত্ত্বের সংজ্ঞাটাও লিখলেন। এখানে এই দুটো লেখার জন্য আমাদের কয় মার্কস প্রয়োজন হবে? 1, 2, 3, এর বেশি তো দেয় না, দেয়? এই 3 মার্কের জন্য এটা আমাদের কতটুকু লেখার দরকার হবে? 1 পেজ? না, 1 পেজ লিখতে হবে। 3 মার্কের জন্য 1 পেজ লেখা লাগে। 1 পেজ আমরা লিখলাম। তারপরে আসলো যে এখানে দেখেন যে 5-6 পেজ আছে, তাই না? 5-6 পেজ মিলে হচ্ছে একটা প্রশ্ন। এতগুলো তো আমরা পড়তে পারবো না, পারবো না, আরো বেশি। দেখেন 5-6-7 পেজের আরো হচ্ছে যে বেশি। তাহলে এইটা আমরা লেখার ক্ষেত্রে কি করবো? তখন নন্দন তত্ত্বের যে বৈশিষ্ট্য বা হচ্ছে যে গুরুত্ব এবং শিল্প সৃষ্টিতে যে একটা ভূমিকা আছে, এর ভূমিকাটা কি, তখন হচ্ছে যে আমরা এটা বহিঃপ্রকাশ করবো। ইতিপূর্বে আমরা কি শিখছি? ইতিপূর্বে আমরা শিখছি হচ্ছে যে নন্দন তত্ত্বের হচ্ছে আমরা ইতিপূর্বে শিখছি যে একটা শিল্পকর্ম কিভাবে তৈরি করতে হয়, শিল্পকর্মের মধ্যে কি কি জিনিস থাকতে হয়। সাধারণত 3টা জিনিস থাকতে হয়, আমি বারবার করে বলেছিলাম। কি কি বলেন তো? অনলাইনে যারা আছেন বলেন। একটা শিল্প সৃষ্টির জন্য আমি কয়েকটা জিনিস বারবার করে বলেছিলাম আপনাদেরকে, সেই জিনিসগুলো কি আপনাদের মনে আছে? মনে থাকলে একটু বলেন দেখি।
আপনার নাম? মিম ফেরদৌসি। আমি হচ্ছে ফোনের মধ্যে ঢুকে আপনার মাথায় একটা বাড়ি দিতে চাই। তাহলে পারবেন না স্যার। আমি এটা আগের বিষয়ে বলছি। এটা 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 বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা ছবি তৈরি করতে গেলে যেমন ধরেন যে একটা চেয়ার যদি আমরা আঁকি তাহলে চেয়ারের আমরা কি অংশ বেশি দেখতে পাই? সামনের অংশ না, পিছের পাটা কম দেখতে পাই। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পার্সপেক্টিভ। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাই হচ্ছে কম্পোজিশন। এখন কেউ কেউ খাতা দেখবেন এতটুকু করে আঁকায়, আমি দেখছি এবার পরীক্ষাতে আপনাদের, কেউ কেউ দেখবেন এত বড় করে বিশাল বড় করে আঁকায়, কেউ কেউ আবার মাঝারি আঁকায়। এই যে বিভিন্ন রকম ভাবে আঁকাচ্ছি না, কিন্তু একটা খাতাতে তো সুন্দর করে আঁকানো লাগে যে কোথায় কিভাবে আঁকলে দৃশ্যটা সুন্দর লাগবে। তারপরে সেটা হচ্ছে কম্পোজিশন। আচ্ছা, আরেকটা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আলো ছায়া। সেটা হচ্ছে যে সামনের লাইনগুলো কি হালকা হয়, কারণ আমরা বেশি দেখতে পাচ্ছি, আলো বেশি পড়ছে। পিছের দিকটা আমরা কম দেখতে পাচ্ছি, কম আলো পড়ছে। তার মানে সেটা কি হয়? আলো ছায়া একটা পূর্ণাঙ্গ ভাবটা বোঝা যায়। তাহলে একটা শিল্পের তিনটা জিনিস থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কি কি? আলো ছায়া, পার্সপেক্টিভ আর হচ্ছে কি ভুলে গেছি স্যার। আর পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে হচ্ছে বাংলায় পরিপ্রেক্ষিত। হ্যাঁ স্যার। ঠিক আছে? এখন এই তিনটা জিনিস যখন থাকতেছে তখন সেটা একটা শিল্পরূপে আবির্ভূত হচ্ছে এবং সেটা একটা পূর্ণাঙ্গ শিল্প আসছে। তার মধ্যে শিল্পের মধ্যে ভাব আসছে। নন্দন তত্ত্বের যে ভূমিকা, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের যে ভূমিকা বুঝতে পারছেন? এবার আমি আগে যেটা পড়াইছি না, ওই জিনিসটা যদি এখন একটু ভাবেন, দেখবেন যে আপনার পড়া তো হয়েই গেছে, কিন্তু আমরা শুধু ভয় পাই যে এই নন্দন তত্ত্ব কি, এর মধ্যে আবার এটা কিভাবে আসলো, এর মধ্যে আবার বৈশিষ্ট্য কোথা থেকে আসলো, এরা ফাজলামো শুরু করছে, তাই কি না? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু আমরা জানি, আমরা সবাই জানি, কিন্তু আমরা হচ্ছে মানে কিভাবে লিখতে হবে বা এটা কোন দিক দিয়ে কি হচ্ছে আমরা সে ধারণাটা কম, তাই তো? কম। কালকে ক্লাস হবে? ক্লাস দিবে? আচ্ছা, আপনারা এই যে এই নন্দন তত্ত্বের বিষয়গুলো, আমার ধারণা আমি আপনাদেরকে সামগ্রিক বিষয়গুলো বোঝায় ফেলছি। আপনাদেরকে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন? যদি না পারেন তাহলে আরেকবার একটু বলেন আমাকে, আমি একটু শুনি। অনলাইনে যারা আছেন তা আপনারা একটু আমার সাথে একটু শেয়ার করেন দেখি। স্যার কি শীটটা নিব? না, শেয়ার করেন দেখি। কয়টা শীট? বলেন বলেন, অনলাইনে যারা আছেন তারা একটু বলেন আমাকে, একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ইজি হয়ে যাবে বিষয়গুলো। কই মিম ফেরদৌসি আছেন, অন্তরা আছেন, রাসেল আছেন, আর তো অনেকেই জয়েন করছেন, 15-20 জন তো আছেন। জি, মিউট করে রাখছেন। আচ্ছা, তারপরেও মানলাম, তারপরও আর কোনো প্রশ্ন নাই? আর কারোর প্রশ্ন নাই? আচ্ছা, আরেকজন কে বললেন? ভালো করে শুনতে পাননি, কে বললেন? জি ম্যাম, ভালো আছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন আসি আমরা অবশ্য মোটামুটি, আমার নামে তো কেস পর্যন্ত হয়ে গেছে, বুঝছেন? আমি 2-3 দিন রাত্রে বাসায়ও ছিলাম না। যাই হোক, মানে আমাদের এই যে পারিবারিক জমি জমার ঝামেলা নিয়ে একটু বিপদেই আসছি, হয়তো কেটে যাবে। দোয়া রাখবেন সবাই যাতে আমি খুব দ্রুত মুক্তি পাই এটার মধ্যে থেকে। আচ্ছা, এই যে এখন নন্দের তত্ত্বের বাইরে আরো দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে একটি হচ্ছে বাস্তব ধর্ম চিত্রশিল্প, আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্ম বা বিমূর্ত শিল্পকর্ম, তাই না? এখন
এখন বাস্তবধর্মী শিল্পকর্মের এখানে যে আচ্ছা বাস্তবধর্মী শিল্পকর্ম বা শিল্প, আরেকটি হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্ম বা অ্যাবস্ট্রাক্ট শিল্প। এখন আমরা দেখবেন যে অনেক শিল্পকর্ম দেখি কিন্তু কিছু বুঝতে পারি না, যে হিজিবিজি কি আঁকা, কিছু না, শুধু রং টং দিয়ে কি করে ফেলছে, সেই তেলা পোকার থেকে শুরু করে যে কি আছে আমরা নিজেরাও জানি না। সেসব শিল্পকর্মের দাম 100 কোটি 200 কোটি 300 কোটি এরকম দাম, কিন্তু আমরা কিছুই বুঝি না, বুঝি যেগুলো আমরা বুঝি না বা দেখি সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্ম, তাই কি না? কিন্তু ভালো লাগে দেখতে, ভালো লাগে না? অনেক রকম রং টং দিয়ে ছবি এঁকে ছেড়ে দিচ্ছে, তার মধ্যে কিছু নাই, গাছ নাই, পালা নাই, ফিগার নাই, কিছু নাই, কোনো কিছু নাই, জাস্ট রং দিয়ে হাবিজাবি করে ছেড়ে দিচ্ছে, সেটাই হচ্ছে বিমূর্ত শিল্পকর্ম। এখন সেই রঙের বিষয়গুলো তো আপনাদেরকে বললাম, তাই না? যে সাদা রং কিসের প্রতীক, সবুজ রং কিসের প্রতীক, হলুদ কিসের প্রতীক, নীল কিসের প্রতীক, লাল কিসের প্রতীক, কালো কিসের প্রতীক, ঠিক আছে? এই যে এগুলো বললাম না, নীল রঙের যে বিষয়টা সেটা হচ্ছে নীল যেমন ভালোবাসার প্রতীক, তেমনি হচ্ছে এটা বেদনারও প্রতীক, ঠিক আছে? হ্যাঁ, আবার লাল যেমন বিপদের প্রতীক, তেমনি হচ্ছে আবার ভালোবাসারও প্রতীক, তাই কি না? আচ্ছা, তারপরে সাদা বলছিলাম হচ্ছে শান্তির প্রতীক, হ্যাঁ, সবুজ বলেছিলাম হচ্ছে বিজয়ের প্রতীক, হ্যাঁ, হলুদ হচ্ছে বিষণ্ণতার প্রতীক। এই যে এগুলো কিন্তু কোনো জায়গায় পাবেন না, এগুলো যে আমি এখন বলতেছি না, এগুলো কোনো জায়গায় পাবেন না। তারপরে কি হবে জানেন? এই যে এই রংগুলো দিয়ে যখন আপনি আপনার খাতায় এই যে রংগুলো বললাম, আপনি আপনার যখন একটা শিল্পকর্ম করতে যাবেন রং দিয়ে, কোনো ফিগার টিগার ছাড়া, এই রং ঢাললেন, ওই রং ঢাললেন, এই রং দিচ্ছেন, ওই রং দিচ্ছেন, এক রঙের সাথে আর এক রং মিশাচ্ছেন, মিশিয়ে আপনি চিন্তা করছেন যে এমন একটা জিনিস তৈরি করবো যেটা মানুষের দেখলেই ভালো লাগে। যেমন আপনারা যখন বাসায় গেস্ট আসেন, রং দিয়ে যখন সময় আসবেন তখন অবশ্যই করাবো, অপেক্ষায় থাকেন। এই ক্লাস শিডিউলেই হচ্ছে আপনাদের এগুলো পড়বে। আপনাদের যখন বাসায় হচ্ছে গেস্ট আসে, তখন আপনাদের তো এটা চিন্তা থাকে যে এই গেস্টটা এই জিনিস খায়, এই জিনিস খায় না। যেমন স্যার হচ্ছে গরুর মাংস খায়, হালিম খায়, স্যারকে যদি আপনি স্যুপ খাওয়ান তাহলে হচ্ছে বিপদ, হ্যাঁ, তাই না? সেখানে দেখা যাচ্ছে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেছি, আমাকে হচ্ছে যে আলু কেটে হচ্ছে কি করছে, ভেজে দিয়ে দিছে। এই যে আমাকে হচ্ছে যে ম্যাডামরা নিয়ে গিয়ে আমাকে এই যে স্যুপ আর এই যে আলু ভাজা খাওয়াই ছেড়ে দিচ্ছে, মানে হালিম শো। স্বাস্থ্যসম্মত খাবার না, বুঝতে পারছি, হালিম খাওয়া গেছে, আমার গরুর মাংস খাওয়া গেছে, শেষ। আবার গ্রুপেও দিছে, দেখছেন না? আমি দিতে বলছি, আমি প্রতিবাদ জানাইছি যে সবাই দেখুক যে আমাকে স্যুপ খেতে দিচ্ছে হালিমের পরিবর্তে, আর গরুর মাংসের পরিবর্তে আলু ভাজা খেতে দিচ্ছে, ঠিক আছে? তো এখন যদি আপনার বাসায় গেস্ট আসে, এখন আপনি জানেন যে এই গেস্ট এই জিনিস খায়, বা আপনি জানেন না জেনে কি আপনার মনের মতো করে একটা নাস্তা তৈরি করেন না, বাসায় তৈরি করেন তো, কিন্তু তারপর আপনার ধারণা থাকে যে এটা কেউ খারাপ বলতে পারবে না, এবং আপনি একটা প্রশংসা শুনতে চান যে খাবারটা কেমন হয়েছে বা কেমন লাগলো, শুনতে চান না প্রশংসা। এই যে আপনারা একটা জিনিস তৈরি করলেন, জিনিসটা যে স্টাইল তৈরি করলেন করে, একটা যখন কেউ একজন বললো যে খুব সুন্দর হয়েছে, আপনি বললেন যে ও ভাবি বলেন না রেসিপিটা কি, বলে ভাবি একটু পরে বলি, খুব ব্যস্ত হচ্ছে, তো আপনি আসলে আপনি নিজেও বলতে চাচ্ছেন না, এত সুন্দর রেসিপি বলা যাবে না। এই যে আপনার মধ্যে যে একটা বহিঃপ্রকাশ হলো না, এটাই হচ্ছে নন্দন তত্ত্ব, বোঝা গেছে? এটাই হচ্ছে নন্দন তত্ত্ব, মানে একদম আপনার নিজস্বতার মনের মধুরি মিশিয়ে আপনি একটা জিনিস তৈরি করছেন, বা কোনো খাবার বা কোনো পিঠা কোনো একটা কিছু তৈরি করছেন, উপস্থাপন করছেন, সেটা কি এক পিস, অনলি ওয়ান পিস, সেটা কেউ পারে না। তার মানে এটা আপনার নিজস্বতা, এটাই হচ্ছে শিল্প, এটাই হচ্ছে নন্দন তত্ত্ব, এটাই হচ্ছে আপনার ভিতরে যে দর্শন, সেটার বহিঃপ্রকাশ। তাছাড়া বিষয়গুলো কিচ্ছু না। আর বাস্তব বলেন, হ্যাঁ, এটা একমাত্র বলতে পারবেন। আর একমাত্র বলতে পারবেন যে হচ্ছে নিজের মনের যে বহিঃপ্রকাশ, তখন সেটা আমরা যখন ফোটাচ্ছি সেটা তো একটা শিল্প হচ্ছে। কিন্তু শিল্প তো একটা ছোট্ট একটা ব্যাপক অর্থে ব্যবহার হয়, কিন্তু শিল্পের ব্যবহারের ক্ষেত্রে যে কিছু নিয়ম নৈতিকতা আছে বা আলাদা কিছু ভাবার্থ ব্যবহার করা হয়, তখন সেটা নান্দনিক তত্ত্ব হয়। যেমন হচ্ছে যে আপনি আপনার মনের ভাব সব কিছু প্রকাশ করছেন,
কিন্তু সেটার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হয়, যেমন কম্পোজিশন, আলো ছায়া, পার্সপেক্টিভ, তারপরে হচ্ছে যে এই যে কালারের ভেরিয়েশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার দর্শন, এটা দিয়ে আপনি সমাজকে কি প্রভাব ফেলতে চান, একজন শিল্পের কাজ কি, একটা শিল্পীর কাজ কি, এই যে টোটাল যে বই প্রকাশটা করছেন না, এটাই হচ্ছে নন্দন তত্ত্ব। এখন দেখেন যে আপনি একটা শিল্প তৈরি করলেন, শিল্পটা যেমন একটা খাবার তৈরি করলেন, মানুষ এটা খাচ্ছে, খেয়ে বলতেছে বাহ, তার মানে এটি সমাজে একটা মূল্য আছে, একটা আবেগ আছে, একটা উপভোগ আছে, একটা ভোগের বিষয় আছে, আছে না, ভোগ করতে পারছি। কিন্তু আপনি একটা শিল্পকর্ম তৈরি করলেন, আপনার এটা দেখে অনেকে হয়তো ভালো বলতেছে, কিন্তু মন থেকে কেউ ভোগ করছে না, মন থেকে কেউ ভালো বলতেছে না, সেটা আপনি বুঝতে পারতেছেন, তাহলে সেটা শিল্প হলো? সেটার দর্শনটা প্রকাশ পেল না, পেল না। এই যে এই দর্শনটা প্রকাশ পাওয়ার জন্যও এর একটা দর্শন বা একটা ভাবার্থ থাকতে হবে। যেমন ধরেন যে আপনি কি করলেন, যে জয়নুল আবেদিন দুর্ভিক্ষ ছবি কেন আসছিল? গোটা বিশ্বকে তখন কি এরকম টিভি চ্যানেল ছিল? তখন জাস্ট রেডিও ছিল, তাও সেভাবে ছিল না, সব জায়গায় ছিল। তখন হচ্ছে যে ওই হাতে লিখে চিঠি বা ওই পোস্টারের মাধ্যমে গোটা পৃথিবীকে জানাতে হতো, এবং এই সময় সবচেয়ে উত্তম মাধ্যম ছিল হচ্ছে ছবি আঁকা। একজন শিল্পী পারত গোটা পৃথিবীকে যে কোনো জিনিস জানিয়ে দেওয়া। জয়নুল আবেদিন যখন এই শিল্পকর্মগুলো আঁকলো কি করলো, সে তুলিকালির মাধ্যম দিয়ে খুব কম খরচে সেই ছবিগুলো যে আঁকছে, সেটা একটা খুব দুঃখজনক একটা ঘটনার ছবি আঁকছে না। এখন সেই দুঃখজনক ঘটনার ছবি, এখন সে যদি মনে করেন যে মুখের মধ্যে পাইপ, দামি একটা চেয়ার, প্রচুর রকম খাবার, সাথে হচ্ছে যে বিভিন্ন রকম আয়েশি খাবার দাবার নিয়ে খাচ্ছে আর ছবি আঁকছে, উন্নত মাধ্যমের ওয়েল কালার দিয়ে আঁকছে, তখন সেটার মূল্যায়ন থাকবে? মানুষ কি সেটা ভালোভাবে নেবে? শালা আমি মারা যাচ্ছি আর তুই শালা ওখানে এইভাবে ছবি আঁকতেছিস, মানে ফালতামো? তাহলে তা কি করতে হবে? সে কি করছে তুলি কালি, দোয়াতের যে কালি, সেটা নামমাত্র বললো, আর 1 টাকা 2 টাকা কাজে মানে কাগজ ছিল, এমনিও পাওয়া যেত, দিয়ে তারা এনে সে তুলি কালি দিয়ে সে নিজের ওই নিচে বসে দুঃখ কষ্ট মন নিয়ে সেগুলো আঁকতেছে। তাতে কি হচ্ছে, মানুষ খুব দ্রুত জিনিসগুলো গ্রহণ করে ফেলছে। কিন্তু সে যদি ওই যে আভিজাত্য নিয়ে এগুলো কীর্তিকলাপ করতে পারতো, তাহলে কি হলো, যে আপনার সামঞ্জস্য থাকতে হবে শিল্পের মধ্যে। সামঞ্জস্য বলতে এই যে 2টা ভাগ বললাম, যে একটা ওয়েল কালার দিয়ে করতেছে দুর্ভিক্ষ ছবিগুলো, আর একটা তুলি কালি দিয়ে করতেছে। ওয়েল কালার দিয়ে যে করতেছে তার ছবির মধ্যে আলাদা একটা জীবন একটার মতন একটা প্রকাশ পাচ্ছে, একটা ভারত্ব প্রকাশ পাচ্ছে, একটা দামি ভাব প্রকাশ পাচ্ছে। যখন সাদা কালো করে আঁকা হয়েছে, তার মানে এই হচ্ছে যে ছবিতে ভারত্ব কমে গেল, অর্ধেক কমে গেল। তুলি কালি দিয়ে আঁকছে, তার মানে আরো খরচ কম। তার মানে এটা আসলে ব্যাপক সত্য ঘটনা, এবং মানুষের আবেগটা গোটা পৃথিবীব্যাপী প্রকাশ পেয়ে গেল, পাইল না? তার মধ্যে একটা ছবিতে কি হলো, একটা অনুভূতি আসলো, একটা আবেগ আসলো, তারপরে হচ্ছে যে আপনার একটা সহানুভূতি আসলো, মানুষ খুব ইজিলি গ্রহণ করবো। পক্ষান্তরে যদি কেউ ওয়েল কালার দিয়ে যে আইসি করে আঁকে, তারটা কিন্তু সহজে গ্রহণ করবে না। তার মানে আপনি শিল্পী হিসেবে সার্থক হতে পারলেন না। জয়নুল আবেদিন শিল্পী হিসেবে সার্থক হয়ে গেল। তাহলে যে একটা শিল্প যখন মানুষ এই যে এইভাবে কাছে নিয়ে নেয়, তার মানে জয়নুল আবেদিন শিল্পগুলো মানুষ উপভোগ করছে, ভোগ করেছে, তাই না? কিন্তু পক্ষান্তরে যদি সে আবার ওয়েল কালার টালার দিয়ে যেগুলো করছে, আইসি ভাবে করছে, সেগুলো মানুষ ভোগ করেনি, তার মানে সে সমাদৃত হলো না। এই টোটাল বিষয়টাই হচ্ছে একটা নন্দন তত্ত্ব বা দর্শন বা সহানুভূতি বা আবেগ, বোঝা গেছে? এখন মনের ভাব মিশিয়ে যে ছবি বা অনুভূতিতে যেটা প্রকাশ হচ্ছে, সেটাই শিল্প। শিল্পের মধ্যে আবার সামঞ্জস্য এবং দর্শন এবং সামগ্রিক বিষয় যদি আমরা চিন্তা করতে যাই, তখন আমাদের এই দর্শনের ব্যাখ্যাগুলো এভাবেই দিতে হবে। আপনি এভাবে যদি উদাহরণ আকারে লিখে দেন, আমি যেগুলো বললাম, তাতেও দেখবেন এটা খুব সহজে মানুষ গ্রহণ করবে, বোঝা গেছে? অনেক সময় তাই হয়ে যায় মনে না থাকলে কি হবে। নন্দন তত্ত্বে যে শীট, এই যে শীট যেগুলো দিচ্ছেন আপনাদের অফিস থেকে, এখানে পড়লেই দেখবেন যে আমি যেগুলো বললাম, দেখবেন এখানে সবই আছে। দেখেন এখানে লিখছে নন্দন তত্ত্ব হচ্ছে দর্শনের একটি শাখা। যে দর্শনটা আমি দেখালাম, 2 রকম দর্শন দেখালাম না, জয়নুল আবেদিনের দামি এবং মূল্যহীন কাজের যে দর্শনটা দেখালাম, শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ, সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগ নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে নন্দন তত্ত্ব। আমি কি বললাম? আমি এটাকে সুন্দর করে বুঝালাম না আপনাদেরকে, ব্যাখ্যা করে ভেঙে দিলাম, যাতে আপনারা যে কোনো সময় যে কোনো স্টাইলে সংজ্ঞা করে নিজের মতো করে লিখতে পারেন।
বোঝা গেছে? শুধু হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা পিডিএফ ফাইলটা তো হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেটা নিয়ে হচ্ছে এটা প্রিন্ট আউট করে ফেলেন। কম্পিউটারে গিয়ে প্রিন্ট আউট করলে এক পেজে 2 টাকা নিবে বা 2.5 টাকা নিবে, ফটোকপি করলে হয়তো 2 টাকা নিবে। জি ম্যাম বলেন। কালকে ক্লাস হবে কিনা আমি এখনো জানি না। আপনাদের ক্লাসের বিষয়গুলো এখন যদি আপনাদের 1-2 মাস আছে মনে হয়, তাই না? এই ক্লাসের বিষয়গুলো সবাই যেহেতু কম। জি 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 জি, আপনারা সবাই মিলে বললে স্যার হচ্ছে ক্লাস দিবে। দিবে মানে যাওয়াই লাগবে স্যার, সময় নাই তো ওই না, এখন ক্লাস করা লাগবে। এখন এই নন্দন তত্ত্বের বিষয়টা হচ্ছে যে শুধু একটা শিল্প না, শিল্পের মধ্যে দর্শন থাকতে হবে এবং তার বহিঃপ্রকাশ থাকতে হবে, যে আপনার শিল্পটা মানুষ গ্রহণ করছে কিনা সেটাও দেখতে হবে। বোঝা গেছে? আর যে মূর্ত বিমূর্ত তো বললাম, মূর্ত হচ্ছে যে রিয়েলিস্টিক ছবি, আর বিমূর্ত হচ্ছে যেটা বাস্তবে হয় না সেটাই, সেটা আমরা রং দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? বিভিন্ন ফর্ম দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? ত্রিভুজ চতুর্ভুজ ফর্ম না দিয়ে ওরকমই অন্যান্য ফর্ম আমরা তৈরি করলাম, ফর্ম তৈরি করে আমরা এটা বহিঃপ্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে বিমূর্ত। তো এগুলো হচ্ছে যে একদিনে না, এটা যতটুকু আজকে পড়াইলাম বা বললাম, এটা ক্লাস আরো 1 থেকে 2টা ক্লাস নিতে হবে আপনাদের, যাতে আপনারা এটা বুঝতে পারবেন না। কারণ আমরাও ওই বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট শিল্পটা আমরা বুঝতে পারছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত খালি শুনেই গেছি, মুখস্থ করেই গেছি, বুঝি নাই। ফোর্থ ইয়ার শেষ করে গেছি, তখনও বুঝি নাই। জি ম্যাম। দ্বিতীয় সেমিস্টারে লিখিত কয়টা পরীক্ষা? লিখিত 4টা থাকবে, এর আগের বার ছিল 3টা না, এবার হয়তো 4টা থাকবে বা 3টা থাকবে। লিখিত কয়টা থাকবে না থাকবে এগুলো নিয়ে টেনশন করেন না ম্যাম। আপনারা আমাকে ফলো করেন, আমাকে এই যে হালিম গরুর মাংস খাওয়ান, আমি আপনাদেরকে ঠিক করে, টেনশন নাই, আপনাদেরকে আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আমার হালিম খাওয়া 2 বছর আর হবে না, গত বছর কেউ খাওয়াই নাই, আপনারা খাওয়াতে পারবেন না। ওই হালিম খাইতে গেছিলাম, আমাকে আলু ভেজে ফ্রাই করে এনে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে খান স্যার, ফ্রেঞ্চ ফ্রাই খান, আমি ওটাই খাইছি। এখন দেখেন যে এই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো হচ্ছে যে 4th ইয়ারের পরে হচ্ছে আমরা একটু করে বোঝা শিখি। তো এইটা বয়সের একটা ব্যাপার থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনুভূতি অনেক রকম চেঞ্জ হয়, দর্শন ভূমিটা চেঞ্জ হয়। আপনার আগে যে মনের কৌতূহল যেগুলো ছিল এখন কি আছে? এখন তো আস্তে আস্তে কমে গেছে না, এখন আস্তে আস্তে সরকার কেন্দ্রিক হয়ে গেছেন বা ছেলে মেয়েকে নিয়ে চিন্তাটা বেশি হয়ে গেছে। আপনার মনের শক্ত আপনি আর ওইভাবে চিন্তা করতে পারেন না, পারেন? তার আগে হচ্ছে ছেলে মেয়ের চিন্তাটা আসে নাকি? আসে না আপনার? ছেলে মেয়ে হয়নি বা সাংসারিক চিন্তা আসে। যাই হোক, এই নন্দন তত্ত্ব। জি ম্যাম। লাইভে আজকে 2 জন আসছে, আজকে বেশি আসে নাই, হয়তো প্রথম দিন তাই, কিন্তু অনলাইনে অনেকেই আছে। হ্যাঁ, আরো আসার কথা, আরো 2-1 জন আসবে, আমাকে ফোন দিছিল যে আসবে, তারা লাইভে আসবে। আচ্ছা দেখেন, তো মোটামুটি আমি যে উদাহরণটা দিলাম, এই যে জয়নুল আবেদিনের যে উদাহরণ দিলাম, যে জয়নুল আবেদিন 2 রকম শিল্প, একটা ছবিকে 2 রকম আঁকলে 2 রকম দর্শন আসছে, এবং দর্শনের একটা ছবির মধ্যে কি কি ভাব থাকা উচিত সেটাও বললাম। মোটামুটি এই ধারণাটা রাখেন, তাহলে নন্দন তত্ত্বটা আপনাদের বুঝতে খুব ইজি হবে, দর্শনটা বুঝতে পারবেন, এবং রিয়েলিস্টিক ছবি এবং অ্যাবস্ট্রাক্ট ছবি সম্পর্কে আজকে মোটামুটি ধারণা পাইছেন। হ্যাঁ, এইটা তো আসলে এটা বৃহৎ তথ্য। এখন দেখা যাচ্ছে যে এটি সম্পর্কে আমরা বা আমরা অনেকেই আছি, এগুলো সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নাই, তাই হয়তো আমাকে আজকে একদিনেই এতগুলো জিনিস পড়ে দিতে বলছে। এটা সম্বন্ধে তো আমার সাবজেক্ট, আমি তো জানি এটার মধ্যে কি আছে, কিভাবে কি পড়ালে আপনারা দ্রুত বুঝবেন, ঠিক আছে? এখন এই যে আমার ধরনের অ্যাবস্ট্রাক্ট আপনারা কিছু এখনো বোঝেন নাই, জাস্ট ধারণা পাইছেন, ধারণা নিছেন, এটা ফলো করার ব্যাপার আছে। এটা যখন নিজে একবার আঁকবেন তখন আপনার অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্ম কিন্তু আসবে আপনাদের পরীক্ষা, ঠিক আছে? তখন এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে।
কারণ এই পড়ার বিষয়গুলো এবং ছবি আঁকার বিষয়গুলো একে অন্যের সাথে রিলেটেড। হ্যাঁ, শুধু আজকে মোটামুটি যা বললাম বা যা দেখালাম আপনাদেরকে উদাহরণ দিয়ে, সেটাই মোটামুটি যদি ধারণা রাখেন তাহলে দেখবেন যে মোটামুটি একটা দর্শন আপনার মধ্যে চলে আসবে। ও আরেকটা জিনিস বলতে লেগে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে একটা ছবি যখন তৈরি হয় বা একটা শিল্পকর্ম যখন একজন আর্টিস্ট তৈরি করে তখন তার উদ্দেশ্যটা কি? জয়নুল আবেদিনের উদ্দেশ্য তো আপনারা জানেন। এসএন সুলতানের একটা মাছ কাটার ব্যাপারগুলো আছে না, দেখবেন যে মহিলা মানুষ মাছ কাটতেছে কিন্তু দেখবেন যে তার হাতের মাছগুলো এই মোটা মোটা পুরুষ মানুষের থেকে বেশি। আবার পুরুষ মানুষগুলো যে মাছ ধরতেছে সে মাছ ধরাগুলো যে এত শক্তিশালী, মনে হয় যে বাপরা প্রচুর খাওয়া দাওয়া করছে, প্রচুর ব্যায়াম করে, জিম করে। ওই 50 সাল 60 সালের দিকে মানুষ হচ্ছে জিম করতো, গ্রামের মহিলারা জিম করতো, শহরে এগুলো করতো না। ছবিগুলো দেখে যখন আমরা জানবো না তখন তার মনে হবে যে এরকম। ওই ছবির দর্শনগুলো কি বলতে পারবেন? অনলাইনে যারা আছেন তারা বলেন ওই ছবির দর্শনগুলো কি? এই যে এগুলো সবই হচ্ছে যে আপনার নন্দন তত্ত্বের ভিতরেই আছে। রাইট, শক্তিশালী বোঝানো, কর্মঠ বোঝানো। শক্তিশালী থেকে বড় যে বিষয়টা ছিল কর্মঠ। আমি অনেক আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে একজন বিদেশ ইংল্যান্ডের একজন পান্তাবাদের উদাহরণ দিয়েছিলাম। রাইট, হ্যাঁ, যে পান্তা ভাত খাইছে তো ইংরেজের সাথে এক লোক ছিল, বলছে যে এই তোরা তো মারা যাবি, তোরা পচা ভাত খাচ্ছিস, তোরা তো মারা যাবি। একটু পরে ও যে লোক পান্তা ভাত খাচ্ছে, গ্রামের ওই লোক, সেই লোক পান্তা ভাত খেয়ে দিব্যি গিয়ে মাঠে কাজ করতেছে। এখন ইংরেজ এবং ইংরেজের যে সহকারী ছিল সে অপেক্ষায় আছে, সেটা কখন মারা যাবে আমি দেখবো, কখন মরে, এদের কখন মানে অসুখটা হয় এবং পড়ে যায় মেডিকেল নিয়ে যেতে হবে দেখবো। দেখতেছে এদের কিছুই হয় না। কেন এদের কিছু হয় না? কেন এরা এত বিশ্রীভাবে এই জিনিসটা খাইলো, এটা তো রিয়াক্ট হওয়ার কথা। আসলে তাই, পান্তা ভাত খেলে একটা রিয়াক্ট কিন্তু আসে। কেন খেলে জানেন? আমাদের গ্রামের মানুষগুলা ওই পান্তা ভাত খেয়ে যখন রোদের মধ্যে মাঠে কাজ করতে যায় তখন রোদ আর এই যে কাজের যে বিষয়, ওইসব জিনিস কোথায় যে পালায় চলে যায় আর সেটা খুঁজে পাওয়া সম্ভব না। তো এই ব্রিটিশটা তো জানবে না, যারা চামচ দিয়ে খায় ওরা কে পান্তা ভাতের মূল্য বুঝবে? এখানেই হচ্ছে যেমন দেখেন যে প্রতিটা শিল্পকর্মের একটা করে দর্শন থাকতে হবে। এখন দর্শনটা কি? এসএম সুলতানের ছবিতে দেখবেন যে প্রতিটা গ্রামের মানুষকে অনেক শক্তিশালী করে বোঝানো হয়েছে। তার মানে এটা বোঝানো হয়েছে শক্তিশালী না, তার মানে তারা হচ্ছে প্রচন্ড কর্ম, প্রচন্ড কাজ করে। দেখবেন যে আমাদের গ্রামের প্রতিটা মানুষ খুব কর্মঠ। এই যে আমার যেমন বোনের বাসা, আমার বোন তো শহরে মানুষ হয়েছে, তার বিয়ে হয়েছে যদি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে তাদের ধরে যে অর্থ না 60 থেকে 70 কোটি টাকা তারা মানে, তাদের 7 থেকে 8টা বাড়ি ঢাকা থেকে শুরু সব জায়গায়। অথচ তারা এখনো, আমি যদি জানি যখন গমটা উঠে বা ইয়েটে ওঠে, সব মিস্ত্রিদের সাথে মিলে মিশে একসাথে কাজ করে। এটা কি তাদের সম্মান কমে যায় না বাড়ে? আরো বাড়ে। হ্যাঁ, তো ওখানে এই যে তারপরে এই যে আমাদের বাসায় সরিষার তেল পাঠায় মাঝে মাঝে, তো ওরা যেমন সোয়াবিন তেল খায় না, সরিষার তেল খায়, তার মানে তারা হচ্ছে কর্মঠ। এখন আমরা হচ্ছে অলস, তাই সেই সরিষার তেল টিল নিয়ে আর ভাঙিয়ে আমরা এইটুকু কাজ করি না। এই জন্য আমাদের যত অসুখ বিসুখ তেল আর খাবার থেকে শুরু হয় না। তাহলে তাদের দর্শনটা দেখেন যে গ্রামের মানুষগুলা এখনো পরিশ্রমকে মূল্যায়ন করে। এই জন্য এসএন সুলতান তার যত ছবি আছে দেখবেন যে সব ছবিতে দেখে প্রচন্ড কর্মঠ করে আঁকা। এবং যে সরিষার তেল, তিল এবং হচ্ছে যে আর কি যেন দিতে হয় বন্ধুরা, রায় আর তিল, হ্যাঁ, এগুলো দিয়ে যখন তেলটাকে তৈরি করা হয় তখন মানুষের গ্যাস হয় না, কোলেস্ট্রল হয় না, অনেক কিছু কমপ্লিট হয়। ওই ওরা হচ্ছে নিজেরাই এই কাজটা করে আমার বাসাতে মাঝে মাঝে 10 লিটার 20 লিটার করে পাঠায় দেয়, 1 বছরের মধ্যে সেটা পাঠায় দেয়। আমার ছোট বোনরা পাঠায় দেয়। ওর বাসায় আমরা কি দিব ভাই? আমার বাসায় তো ধরেন যে এই যে প্রতিটা ছবির জায়গায় একটা করে দর্শন। আমরা যে ছবিগুলো আঁকি, আমাদের ছবিতে আমরা কখনো দর্শন ফুটিয়ে তুলেছি বা এগুলো ভাবছি কখনো? আমরা এতদিন কিন্তু ছবি আঁকছি,
এখন আমাদের সেই পর্যায় থেকে এই পর্যায়ে আসতে হবে, আমাদের লাইফস্টাইলকে নতুনভাবে শিল্পের ক্ষেত্রে তৈরি করতে হবে। নাহলে তো আমরা শুধু বাচ্চাদের ছবি এঁকে দিলাম, যা বাবা কমপ্লিট, কিন্তু আমরা তো মূল প্রেক্ষাপটটা জানবো না। জানবো না। এই ছবি সম্পর্কে আপনাদের এখন একটু করে জানতে হবে। সেটার প্রথম ধাপটা হচ্ছে এই নন্দন তত্ত্ব। এই যতগুলো উদাহরণ দিলাম না, সব নন্দন তত্ত্বের উদাহরণই আপনাদেরকে দিলাম। বোঝা গেছে? একটা ছবির বৈশিষ্ট্য কেন থাকতে হবে, ছবিকে মানুষ কেন গ্রহণ করতে হবে, আপনার ছবি মানুষ কেন দেখবে, কি প্রয়োজন বোঝাতে পারবেন আপনি? আপনার ছবি দেখবে কেন, কেন প্রয়োজন? তখন এই যে এস এম সুলতান, জয়নাল আবেদিনের এগুলো কথা ভাববে যে তারাই ছবিগুলো করছে, তাদের ছবিগুলো দেখে মানুষ কি শিখছে, তারা আপনার ছবি দেখে মানুষের কিছু শেখার আছে। তাহলে সেইভাবে যখন আপনি একটা জিনিস উপস্থাপন করবেন, উপস্থাপনটা আপনারা ঠিকই করতে পারেন। যখন ওই যে বললাম না, পরিবারে কোনো মেহমান আসে, ব্যতিক্রমে একটা নাস্তা তৈরি করে তাদের নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, তারা খাইলো, খেয়ে বললো বাহ এটা কি দিয়ে তৈরি। তখন আমি খেয়ে বললাম যে ও এটা হচ্ছে যে এটা তো হেভি, মনে হয় যে অনেক সুস্বাদু কিছু দিয়ে তৈরি, অনেক দামি দামি এলিমেন্ট দিয়ে। তখন আমাকে বললো না এটা কলা দিয়ে তৈরি, কলা শ্রম। মেজাজটা খারাপ হইল, অনেক আসসালাম। আমার মেজাজটা মারাত্মক খারাপ হলো যে এত সুন্দর করে মনের মধ্যে ভাবলাম যে এটা মনে হয় উন্নত মানের চিজ বার্গার টার্গার হ্যান্ড ত্যান দিয়ে এটা তৈরি করা। খাওয়ার পরে যখন আমি জিজ্ঞাসা করলাম, জানলাম যে এটা কলা দিয়ে তৈরি, বললাম যে পরের দিন থেকে আর করা পারবে না। এই যে দর্শনগুলোর ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে?